আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিসিএস এর ক্লাসে। আর আজকের সাথে আছেন আমাদের তৌহিদ স্যার, তথ্য ক্যাডার। স্যার এত সুন্দর মতো আপনাদেরকে বুঝাবেন, আপনি কল্পনা করতে পারবেন না যে আইসিটিটা এত সহজ লাগে। আর 15 নম্বর কিন্তু আমাদের বিসিএস পরীক্ষায় আইসিটি থেকে প্রশ্ন আসে এবং খুবই কঠিন, অনেকের কাছে একটা আতঙ্কের নাম যারা মূলত আইসিটিতে দুর্বল আছেন তাদের জন্য। আর বিসিএস আইসিটি কিন্তু অতটা সহজভাবে আসে না, মোটামুটি একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে। 15টার ভিতরে ধরে দেন একেবারে 5টা একদম ইজি দিয়ে দিবে, কিন্তু বাকি যে 10টা দিবে ওটা কিন্তু একটু পেঁচিয়ে পেঁচিয়ে দিবে। তো এই জন্য স্যার কিন্তু সহজভাবে এক একটা প্রশ্ন আপনাদের সমাধান করে দিবে বিগত সালের প্রশ্নগুলো, এবং যেটা একটা প্রশ্ন স্যার সলভ করবে যার মাধ্যমে আরও 5টা প্রশ্ন আপনি পারবেন, অর্থাৎ ওটার আলোকে যে আরও আসবে সেগুলো আপনি পারবেন। আর এই ক্লাসটা শুধু যারা বিসিএস দেবেন তাদের জন্য না, যারা নিবন্ধন দেবেন, প্রাইমারি দিবেন, 10 থেকে 20তম গ্রেডের জন্য এই ক্লাসটা ফরজ। কারণ তাদের কিন্তু লিখিত পরীক্ষায় কিন্তু 5 নম্বর আসে, একদম 5 নম্বর থাকবে। সুতরাং এই ক্লাসটা কেউ মিস করবেন না। আর যে যে জায়গা থেকে আজকে লাইভ ক্লাসটা দেখতেছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সবাই একটু শেয়ার করে দেন। ওকে স্যার, ক্লাসের ভিতরে কি আকর্ষণ থাকবে কি কি? স্যার ক্লাসের আসলে একজন ছাত্র হিসেবে ক্লাসে স্টুডেন্টদের কাছে সবচেয়ে বড় আকর্ষণটা হচ্ছে তার পরীক্ষায় এটা কতটুকু ইফেক্টিভ হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় আকর্ষণ। আর স্যার আপনি যদি কোনো আকর্ষণ দেন ভর্তির ব্যাপারে। ভর্তির ব্যাপারটা স্যার আজকে আকর্ষণ থাকবে। আপনার ক্লাস শেষে তো আমাদের অবশ্যই অফার থাকবে, বিসিএস কোর্সে যারা ভর্তি হবে সে সম্পর্কে আমরা কথা বলবো ক্লাস শেষে স্যারের। তার আগে ক্লাসটা ধুমায়া খাতা কলম সাথে নিয়ে আপনারা বসে যান, স্যারের ক্লাসটা জোস লাগবে। আর আগেও স্যারের ক্লাসটা অনেকেই কিন্তু স্যারের ক্লাস করেছেন, আপনারা বারবার রিকোয়েস্ট করতেছিলেন যে তৌহিদ স্যার একটা ক্লাস দরকার, তৌহিদ স্যার ক্লাস দরকার। তাই তৌহিদ স্যার সময় পান না, তারপর কিন্তু স্যার অনেক মানে নিজের ব্যস্ততা রেখেও কিন্তু আজকে আমাদেরকে সময় দিয়েছেন। সুতরাং স্যারের ক্লাসটা কিন্তু সর্বোচ্চ শেয়ার চাই। আর সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু স্যারের ক্লাসে কিন্তু কেরে প্লাস বই একটা পেয়ে যাবেন, টেনশনের কোনো কারণ নেই। সুতরাং ধুমতারাক্কা শেয়ার করেন, ধুমতারাক্কা। আমাদের বনলতা সেন আছেন আমাদের সাথে, বনলতা সেন, এনায়েত আছেন আমাদের, টুম্পা কর্মকার আছেন আমাদের, আদাব স্যার, গুড গুড গুড। নলেজ বেস পটুয়াখালী, দ্রুত 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 জয়েন করে ফেলে। আমাদের 124 জন অলরেডি উঠে গেছে ইনশাল্লাহ। অনেকে নামাজে আছে, নামাজ থেকে এসে অনেকেই যোগদান করবে আমাদের সাথে। যাই হোক, সবাই একটু শেয়ার করেন আর দ্রুত জয়েন করেন। হ্যাঁ, আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ অ্যামেজিং ক্লাস করবো স্যারের। হ্যাঁ, গুড গুড গুড। আমাদের সাথে যারা নাসরিন ফেরদৌস আছেন আমাদের সাথে, বিএম জাফর আছেন আমাদের সাথে, রুকসানা রুমি আছেন আমাদের সাথে। তিনি বলছেন হ্যালো স্যার। হ্যাঁ, হ্যালো ডিয়ার। ওকে, এরপরে কি আছেন, আর কি আছেন? লামিয়া আক্তার আছেন আমাদের, আব্বাস উদ্দিন নাইম আছেন আমাদের সাথে, আজাদ খান শেয়ার দিয়েছেন, আনুষা জান্নাত তিনি বলছেন কেমন আছেন স্যার? স্যার খুবই ভালো আছে। মনোরা খাতুন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। গুড, সবাই একটু শেয়ার করে দেন, আমি নিজেও একটু শেয়ার করি। স্যার এইজ কি 35 হয়েছে? হ্যাঁ, 35 বছর স্যার তো মনে হয় হয়ে যাচ্ছে। কোনো টেনশনের কোনো কারণ নেই, 35 বছর হয়ে যাচ্ছে ছেলে মেয়ে উভয়ের জন্য। সুতরাং ধুমায়া বিসিএস প্রস্তুতি নেন, ধুমায়া, একদম ধুমায়া বিসিএস প্রস্তুতিটা নিতে হবে। আগে আমরা যেটা বলতাম যে যাদের বয়স আসলে 28 ক্রস করে যাচ্ছে তারা যদি নতুন করে প্রস্তুতি শুরু করে আমরা তাদেরকে বিসিএস এর প্রস্তুতি নেওয়ার জন্য আসলে উৎসাহিত করতাম না। কারণ আসলে আপনি তখন প্রস্তুতি শুরু করবেন, বিসিএস এর প্রস্তুতি নিতে গেলে আপনাকে 6 মাস একদম নিরবিচ্ছিন্ন প্রস্তুতি দরকার থাকতো, বয়স ততদিন আসলে শেষ হয়ে যেত। বাট এখন বয়স 28 কেন, আপনার বয়স যদি 32-33 হয় আপনি বিসিএস এর প্রস্তুতি কিন্তু প্রথম থেকে নিতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর বিসিএস এর প্রস্তুতি নিলে সবচেয়ে বড় সুবিধা যেটা হয়, অন্য সকল চাকরির প্রস্তুতি মোটামুটি হয়ে যায়। যেমন আজকে আমরা আইসিটির যে কোয়েশ্চেনগুলো দেখবো, আপনি ব্যাংকে পরীক্ষা দিবেন, এই কোয়েশ্চেনগুলোই হবে জাস্ট ইংলিশ ভার্সনে। আপনি 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষা দিবেন, আরেকটু সহজ করে প্রশ্নগুলো আসবে, আমাদের আলোচনাতে সেগুলোও থাকবে। আপনি প্রাইমারির পরীক্ষা দিবেন, আপনি নিবন্ধনের পরীক্ষা দিবেন, আমাদের আজকের ক্লাসে আমরা যেই ডিফিকাল্টি লেভেলটাকে টার্গেট করে পড়বো তার চেয়ে আরেকটু সহজ হবে। বাট আপনি যদি এই ডিফিকাল্টি লেভেলটা ভালো মতো আয়ত্ত করতে পারেন তাহলে কিন্তু আপনি মোটামুটি সকল চাকরির প্রস্তুতি আসলে হয়ে যাবে। এটা হচ্ছে বিসিএস এর প্রস্তুতি নেওয়ার সবচেয়ে বড় সুবিধা। আর বয়স বাড়ার কারণে আসলে আপনার বয়স 33 যদি হয়ে থাকে তাহলে আপনি বিসিএস এর প্রস্তুতি নেওয়া শুরু করতে পারেন। আর যাদের বয়স 33 ক্রস করে 34-এর কাছাকাছি তাদের জন্য আবার আগের কথা, আপনি 11 থেকে 20তম গ্রেড এর চেষ্টাটা ভালো মতো করবেন। ওকে স্যার, কিন্তু ক্লাসের ফাঁকে ফাঁকে অনেক আপনাদের মোটিভেশনও দিবে যেটা আপনাদের কাজে লাগবে। আর স্যারের কাছে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্নগুলো করবেন, স্যারের ফাঁকে ফাঁকে আবার আপনাদের কমেন্টেরও জবাব দিবেন। ওকে স্যার, তাহলে শুরু করে দেন। তাহলে আমরা শুরু করি। স্যার একটু দুই একজনের কমেন্ট পড়েন একটু। হ্যাঁ অবশ্যই, একটু আপুদেরটাও বেশি পড়েন। ওকে চলেন তাহলে আমরা শুরু করি। 19তম রিটেনের অ্যাডভান্স ব্যাচ কি শুরু হবে? ইনশাল্লাহ শুরু হবে, ইনশাল্লাহ শুরু হবে।
আচ্ছা, চলেন তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি। তো প্রথম যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, জিপিইউ এর পূর্ণরূপ কি? 45তম বিসিএস এর কোশ্চেন, জিপিইউ এর পূর্ণরূপ কি? এটা আমরা অনেকেই জানি জিপিইউ এর পূর্ণরূপ কি। দেখি আমরা কারা উত্তর দিতে পারি। জিপিইউ এটার পূর্ণরূপ কি? এটা আসলে সবাই পারবেন খুব সহজে। এই জিপিইউ এর কাজ কি এটা পারলেও আমার সাথে একটু শেয়ার করতে পারেন। এই জিপিইউ দিয়ে আমরা আসলে করব কি? হ্যাঁ, ইয়াসমিন সঠিক উত্তর দিয়েছেন। ওকে, হ্যাঁ সঠিক উত্তর আসলে আমরা সবাই পারবো। এটা হচ্ছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। আনসার গ, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। এটা হচ্ছে জিপিইউ এর পূর্ণরূপ। এখন প্রশ্ন হচ্ছে এই গ্রাফিক্স প্রসেসিং ইউনিট দিয়ে আমি আসলে করবোটা কি? এটা আমার কম্পিউটারে থাকা একটা হার্ডওয়্যার। কম্পিউটারে থাকা একটা হার্ডওয়্যারের নাম হচ্ছে জিপিইউ বা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। এই ইউনিটটা বা এই হার্ডওয়্যারটার কাজ হচ্ছে আপনাকে আপনার সামনে সুন্দর করে ভিডিওটা উপস্থাপন করা। অডিওর জন্য আমরা অডিও যদি ডেভেলপমেন্ট করতে চাই তখন আমাদের প্রয়োজন হয় সাউন্ড কার্ড, আর ভিডিও বা ইমেজকে যদি আমরা সুন্দর করে উপস্থাপন করতে চাই তখন আমাদের প্রয়োজন হয় এই জিপিইউ বা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে এই জিপিইউ এর। আপনি যদি ক্রিপ্টোকারেন্সি মাইনিং করতে চান, ক্রিপ্টোকারেন্সি মাইনিং করার প্রয়োজন হয় আপনার, তখন কিন্তু আপনি এই জিপিইউ এর ডেভেলপমেন্ট করতে পারবেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, দুই একটা ক্রিপ্টোকারেন্সির নাম বলতে পারেন? দেখি কে বলতে পারেন দুই একটা ক্রিপ্টোকারেন্সি। হ্যাঁ, সবার উত্তর সঠিক হচ্ছে, সবাইকেও ধন্যবাদ। তো এইটার উত্তর খুবই সহজ, 45তম বিসিএস এই কোশ্চেনটা আসছে। এটার পাশাপাশি আমরা একটু মনোযোগ দিতে চাই যে যখন 47তম বিসিএস এর কোশ্চেনটা স্যার করতে যাবেন, স্যারের সামনে কিন্তু এই কোশ্চেনটা থাকবে। এই কোশ্চেনটা দেখে স্যারের মাথায় আর কি কি আসতে পারে, স্যারের মাথায় যা যা আসা সম্ভব আমরা সেই ব্যাপারগুলো পড়ে ফেলতে চাই। এই কোশ্চেনটা দেখে স্যারের মাথায় কি আসতে পারে? স্যারের মাথায় আসতে পারে এই জিপিইউ আসলে কি? কম্পিউটারের একটা অংশ। কম্পিউটারের অংশের মধ্যে আমরা তো জানি কম্পিউটারে হার্ডওয়্যার থাকে, সফটওয়্যার থাকে, তারপর হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকে বা প্রসেসর থাকে। এই জিপিইউটা কম্পিউটারের কোন অংশের অংশ? আমরা বলবো এটা হার্ডওয়্যারের অংশ। এই জিপিইউ এর কাজ কি? আমাদেরকে ভিডিও এবং ছবিকে সুন্দর করে উপস্থাপন করা, এটা হচ্ছে জিপিইউ এর কাজ। যদি জিপিইউ দুর্বল থাকে বা না থাকে আমরা সুন্দর মতো ভিডিও দেখতে পাবো না। এরপর আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে ক্রিপ্টোকারেন্সি মাইনিং এর জন্য অনেক রকমের প্রসিজার আছে, তার মধ্যে একটা হচ্ছে এই জিপিইউ। আর আপনাকে ক্রিপ্টোকারেন্সি দু একটা নাম বলতে পারে যে নিচের কোনটা ক্রিপ্টোকারেন্সি। আপনারা সবাই জানেন ক্রিপ্টোকারেন্সির মাঝে বিটকয়েনের কথা। বিটকয়েন একটা ক্রিপ্টোকারেন্সির নাম, মোটামুটি সবাই এটার নাম শুনছি। তারপর হচ্ছে বাইন্যান্স, এটাও হচ্ছে একটা ক্রিপ্টোকারেন্সি। লিব্রা, এটা একটা ক্রিপ্টোকারেন্সি। ডায়েম, এটা একটা ক্রিপ্টোকারেন্সি। এরকম কিছু ক্রিপ্টোকারেন্সির নামও আমরা জানলাম। চলেন আমরা পরের কোশ্চেনটা চলে যাই। কারো কিছু জানার থাকলে অবশ্যই কোশ্চেন করবেন। কারো যে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কোশ্চেন করবেন। ওকে, মানসুরা আফরিন, ভালো আছি। হ্যাঁ, দিশাহীন যাত্রী বলেছেন বিটকয়েন, রাইট। সবচেয়ে পপুলার, সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি হচ্ছে বিটকয়েন। চলেন আমরা পরের কোশ্চেনটা চলে যাই। এটা হচ্ছে নিচের কোন মেমোরিতে এক্সেস টাইম সবচেয়ে কম? নিচের কোন মেমোরিতে এক্সেস টাইম সবচেয়ে কম? এখন বড় প্রশ্ন হচ্ছে এক্সেস টাইম আবার কি জিনিস? এই হচ্ছে আমার একটা মেমোরি। এই মেমোরির ভেতরে আপনার পছন্দের একটা মিউজিক আছে, আপনার পছন্দের একটা গান বা মিউজিক আছে। আমি এই মেমোরিতে প্রবেশ করে এই মিউজিকটাকে শুনতে চাই। আমার এই গান, এটা কিন্তু আমাদের মনিটরে নাই, এটা কোথায় আছে? আমার কম্পিউটারের মেমোরিতে আছে। এই মেমোরি থেকে এই মেমোরিতে আমি প্রবেশ করে এই গানটা শুনতে চাই। এখন আমি যে মেমোরিতে প্রবেশ করব, মেমোরিতে প্রবেশ করাকে বলা হয় এক্সেস। আর প্রবেশ করতে কেমন সময় লাগে? প্রবেশ করতে যে এই সময়টা লাগবে সেটাকে বলা হয় এক্সেস টাইম। এখন স্যার আমাদের কাছে জিজ্ঞেস করছে মেমোরিতে এক্সেস টাইম সবচেয়ে কম কার? যেখানে প্রবেশ করতে কম সময় লাগে, নিশ্চয়ই তার গতি বেশি, স্পিড বেশি। তাহলে আমরা বলতে পারি, আমাকে ডিফারেন্ট ওয়েতে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। 43তম মধ্যে জিজ্ঞেস করছিল এক্সেস টাইম সবচেয়ে কম কোথায়। ফিউচার আমাদেরকে জিজ্ঞেস করতে পারে স্পিড কোথায় সবচেয়ে বেশি।
স্পিড বেশি কোথায়? যেখানে প্রবেশ করতে কম সময় লাগে সেখানে গতি সবচেয়ে বেশি, স্পিড সবচেয়ে বেশি। এখন প্রশ্ন হচ্ছে কোন ধরনের মেমোরিতে প্রবেশ করতে সবচেয়ে কম সময় লাগে বা গতি সবচেয়ে বেশি? আমাদের কাছে অনেকগুলো অপশন দেওয়া আছে, রেজিস্টার দেওয়া আছে, এসএসডি দেওয়া আছে, র্যাম দেওয়া আছে, ক্যাশ মেমোরি দেওয়া আছে, অনেকগুলো অপশন আমাদেরকে দেওয়া আছে এবং আপনারা সবাই উত্তর দিচ্ছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য এবং সবাই সঠিক উত্তর দিচ্ছেন। এটা হচ্ছে সবচেয়ে পজিটিভ ব্যাপার, সবাই সঠিক উত্তর দিচ্ছেন, তার মানে বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে আপনি কিন্তু সচেতন। আর বিসিএস এর ক্ষেত্রে আপনি দেখবেন যে 200টা কোশ্চেন থাকে আপনাদের প্রিলির জন্য এবং 200টা কোশ্চেনের মাঝে অন্তত 70 থেকে 80টা কোশ্চেন থাকে একদম হুবহু বিগত বছরের কোশ্চেনের রিপিট, হুবহু রিপিট। আর আশপাশ থেকে তো কিছু কোশ্চেন থাকি, একদম হুবহু রিপিট থাকে মোটামুটি 70 থেকে 80টা কোশ্চেন। তো এখানে আমরা দেখব সবচেয়ে কম সময় লাগে বা সবচেয়ে বেশি গতিশীল মেমোরিটার নাম হচ্ছে রেজিস্টার। এটা হচ্ছে আমাদের প্রসেসর বা সিপিইউ, যেটাকে আপনি সিপিইউ নামে জানেন। সিপিইউ এর পার্সোনাল মেমোরিকে আমরা বলবো রেজিস্টার। এটার গতি সবচেয়ে বেশি, তার মানে এক্সেস টাইম সবচেয়ে কম। তারপর সেকেন্ড বয়, রেজিস্টার হচ্ছে ফার্স্ট বয়, সেকেন্ড বয় হিসাবে থাকে হচ্ছে ক্যাশ মেমোরি। সেকেন্ড বয় হিসাবে থাকে হচ্ছে ক্যাশ মেমোরি। তার গতি বা স্পিড একটু কম, তার মানে এক্সেস টাইমটা একটু বেশি। এরপরে যদি আপনি থার্ড বয়ের কাছে আসেন, থার্ড বয় আকারে থাকে হচ্ছে মেইন মেমোরি। মেইন মেমোরি, যার অপর নাম হচ্ছে প্রাইমারি মেমোরি। মেইন মেমোরি বা প্রাইমারি মেমোরি। স্পিডের দিক থেকে সে থার্ড, তার মানে এক্সেস টাইম কমের দিক থেকে সে থার্ড। এবং এই মেইন মেমোরির মধ্যে থাকে আসলে র্যাম এবং রম, তার মানে এরা থার্ড বয়, র্যাম এবং রম। এরপরে ফোর্থ বয় আকারে থাকে আসলে, ফোর্থ বয় আকারে থাকে সেকেন্ডারি মেমোরি। ফোর্থ বয় আকারে থাকে সেকেন্ডারি মেমোরি। এখন সেকেন্ডারি মেমোরির আবার অনেকগুলো উদাহরণ আছে। সেকেন্ডারি মেমোরিদের মাঝে সবচেয়ে ফাস্ট হচ্ছে এই এসএসডি। সেকেন্ডারি মেমোরির মাঝে সবচেয়ে ফাস্ট হচ্ছে এসএসডি, তারপর হচ্ছে পেন ড্রাইভ, মেমোরি কার্ড। এরা হচ্ছে সেকেন্ডারি মেমোরির মধ্যে ফাস্ট। এরপরে সেকেন্ডারি মেমোরির মাঝে সেকেন্ড হচ্ছে আমাদের হার্ড ডিস্ক। আর সেকেন্ডারি মেমোরি তার মাঝে সবচেয়ে দুর্বল হচ্ছে সিডি, ডিভিডি। তাহলে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে ফাস্ট মেমোরিকে বা সবচেয়ে এক্সেস টাইম কম কার, সেটার আনসারটা হচ্ছে রেজিস্টার। রেজিস্টার যদি আমি আনসারে না পাই তখন আমি খুঁজবো কাকে? ক্যাশ মেমোরিকে। ক্যাশ মেমোরি যদি আমার অপশনে না থাকে তখন আমরা খুঁজবো র্যাম বা রমকে। দুইজনের স্পিড খুবই কাছাকাছি। তারপরে যদি এরা অপশন না থাকে তখন আমরা খুঁজবো সেকেন্ডারি মেমোরিদের মধ্যে সবচেয়ে ফাস্টকে। এই তিনজন এসএসডি, পেন ড্রাইভ, মেমোরি কার্ড, এদের কাছাকাছি স্পিড। এদেরকে না পেলে তখন আমরা খুঁজবো হার্ড ড্রাইভ অথবা হার্ড ডিস্ক ড্রাইভ। আর সবচেয়ে দুর্বল হচ্ছে সিডি এবং ডিভিডি। তাহলে আমরা মেমোরিগুলোকে মোটামুটি দেখলাম। আচ্ছা, এসএসডি বলছেন, এসএসডি কিন্তু দেখেন এসএসডি হচ্ছে চতুর্থ, স্পিডের দিক থেকে এসএসডি হচ্ছে চতুর্থ। হ্যাঁ, এসএসডির গতিটা বেশি, কার চেয়ে বেশি? এই হার্ড ডিস্ক ড্রাইভের চেয়ে বেশি। কিন্তু এসএসডির চেয়ে অনেক বেশি গতি হচ্ছে র্যাম বা রমের, তার চেয়েও বেশি গতি হচ্ছে ক্যাশ মেমোরি, তার চেয়ে অনেক বেশি গতি হচ্ছে রেজিস্টারের। তার মানে আমরা সবাই আশা করি সঠিক উত্তরটা দিতে পারবো। চলেন তাহলে আমরা পরের কোশ্চেনটা চলে যাই। খালিদ ইবনে ওয়ালিদ বলেছিলেন ডি। ডি কিন্তু যদি রেজিস্টার অপশনে না থাকতো তখন আমরা ডি আনসার করতাম। ওকে, চলেন আমরা পরের কোশ্চেনে যাই। আচ্ছা, রম ভিত্তিক প্রোগ্রামের নাম কি? রম ভিত্তিক প্রোগ্রামের নাম কি? আচ্ছা, সাফাইতুল আজিজ ইকবাল বলছেন এটা কি নিবন্ধনের জন্য ক্লাস? প্রথম দুইটা প্রশ্ন নিবন্ধনের জন্য আসলে ছিল না, এই 3 নাম্বার প্রশ্নটা আসলে নিবন্ধনের জন্য। প্রথম যে দুইটা কোয়েশ্চেন ছিল সেটা আসলে নিবন্ধনে অতটা কঠিন প্রশ্ন আসতো না। তো আমাদের ক্লাস আসলে কম্বাইন্ড, কিছু প্রশ্ন থাকবে বিসিএস এর জন্য, কিছু প্রশ্ন থাকবে আসলে অন্যান্য পরীক্ষার জন্য।
সো ডিফিকাল্টি লেভেলের মধ্যে কোনটা কেমন এটা বলে দিব। প্রথম দুইটা কোয়েশ্চেন সেটা ব্যাংক এবং বিসিএস পর্যায়ের জন্য ছিল। থার্ড প্রশ্ন যেটা, এই যে রম ভিত্তিক প্রোগ্রামের নাম কি, যদিও 38তম বিসিএস এর কোয়েশ্চেন, তবে এটা নিবন্ধন বা প্রাইমারিতে আসার যোগ্য কোয়েশ্চেন। চলেন দেখি রম ভিত্তিক প্রোগ্রামের নাম কি। আমাদের কম্পিউটারের একটা প্রাইমারি মেমোরির নাম হচ্ছে রম। একটু আগে আপনাকে বলছি আমাদের কম্পিউটারে প্রাইমারি মেমোরি থাকে, আপনাকে নিবন্ধনে বাংলায় জিজ্ঞেস করবে প্রাথমিক মেমোরি, আরো বাংলা করে দিতে পারে প্রাথমিক স্মৃতি। তো এই প্রাথমিক স্মৃতির ভেতরে থাকে দুইজন, একজনের নাম হচ্ছে র্যাম, আরেকজনের নাম হচ্ছে রম। তো এই রমের ভেতরে যেই প্রোগ্রামটা থাকে, রমের ভেতরে থাকা প্রোগ্রামটা দৃঢ়ভাবে থাকে, আপনি তাকে সহজে ডিলিট করতে পারেন না। সেই জন্য রমের ভেতরে থাকা প্রোগ্রামটাকে বলা হয় ফার্মওয়্যার। ফার্ম মানে কি, খুবই দৃঢ়, আপনি সহজে তাকে ডিলিট করতে পারবেন না। ঠিক তেমনি রমের ভেতরে আমরা যেই প্রোগ্রামটাকে রাখবো, অর্থাৎ যেটা রম ভিত্তিক প্রোগ্রাম, কম্পিউটার বানানোর সময়ই রমের ভেতরে সেই প্রোগ্রামগুলা রেখে দেওয়া হয়, সেই রম ভিত্তিক প্রোগ্রামকে বলা হয় ফার্মওয়্যার। নামের সাথেই মিল আছে, ফার্ম মানে কি দৃঢ়, আপনি সহজে রমের প্রোগ্রামকে ডিলিট করতে পারবেন না, সেই জন্য রম ভিত্তিক প্রোগ্রামের নাম হচ্ছে ফার্মওয়্যার। চলুন আমরা পরের কোশ্চেনে চলে যাই। কারো জানার যদি কোনো কিছু থাকে আমাদেরকে বলতে পারবেন অবশ্যই। এবার আসেন আমরা পরের কোশ্চেন যদি দেখি, আমাদেরকে এই একটা যোগ করতে বলেছিল। তো এই যোগ করা, এটা যদিও 36তম বিসিএস থেকে প্রশ্নটা নেওয়া হয়েছে, তবে নিবন্ধন প্রাইমারি পরীক্ষা যারা দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমাকে কাকে যোগ করতে বলা হয়েছে? 1011 এর সাথে যোগ করতে বলা হয়েছে 0101। এই যোগটা আমরা করব, এবং নিচে 2 লেখা মানে কি, এরা দুইজনই আসলে বাইনারি সংখ্যা, দুইজনকেই বাইনারি, এদের আমরা এখন যোগ দিব। এখন বাইনারি যোগের ক্ষেত্রে কি নিয়মটা কেমন হবে? বাইনারি যোগের নিয়ম নতুন কোনো নিয়মই না, আপনি সারা জীবন যেই যোগ আপনি করছেন আজকেও সেই নিয়মেই যোগ করবেন। সারা জীবন যেই নিয়মে যোগ দিচ্ছেন এখানেও একই নিয়মে যোগ দিবেন। সারা জীবন আপনি কিভাবে যোগ দিচ্ছেন দেখেন একটু মনোযোগ দিয়ে। আপনি প্রথমে এই কলামটাকে যোগ দিতেন, আপনি কি করতেন? এই কলামটাকে যোগ দিতেন। এখন আপনি এই কাজই করবেন, 1 আর 1 এই কলামটাকে যোগ দিবেন। 1 আর 1 কে যোগ দিলে কি হয়? 1 আর 1 কে যোগ দিলে হয় 2। কিন্তু বাইনারিতে তো এরকম 2 না। বাইনারিতে কেমন ব্যাপারগুলা? বাইনারিতে এটা 0, বাইনারিতে এটা 1, বাইনারিতে এটা 2, বাইনারিতে এটা 3, বাইনারিতে এটা 4, বাইনারিতে এটা 5। মোটামুটি 5 পর্যন্ত আপনি মনে রাখতে পারেন, তাহলে পৃথিবীর মোটামুটি সব যোগই মোটামুটি পারা যাবে। অনেক বড় যোগ তো আপনাকে পরীক্ষায় দিবে না। আপনি একটু খেয়াল রাখবেন, বাইনারির ক্ষেত্রে এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। যোগ দেওয়ার নিয়ম কি? আপনি প্রথম কলামটাকে যোগ দিবেন, 1 আর 1 যোগ দিলে কি হয়? 2 হয়। এটা তো ডেসিমালের 2, বাট বাইনারিতে 2 কেমন? বাইনারিতে 2 হচ্ছে 10। বাইনারিতে 2 দেখতে কেমন? বাইনারিতে 2 দেখতে 10। দেখেন যোগ করলে আপনি 2 ঘর বা 2টা জিনিস পাইছেন, কিন্তু এখানে বসানোর জন্য তো ঘর আছে একটা। আপনি কি করবেন? ডান সাইডের জিনিসটাকে এখানে বসায় দিবেন। বসায় দিলেন ডান সাইডের জিনিসটাকে, আপনার হাতে থেকে যাচ্ছে, আপনার হাতে থেকে যাচ্ছে এই 1। এই হাতের 1 এর সাথে আপনি এই কলামটাকে আবার যোগ দিবেন। হাতের 1 আর এই 1 মিলে আবার 2। হাতের 1 আর এই কলামে আছে 1 আর 0, সব কয়টাকে যোগ দিলে হয় 2। আবারও একই ব্যাপার, এই 0টা এখানে বসবে, হাতে থাকবে আবারও 1। এই হাতের 1 আর এই কলামে যারা আছে তাদেরকে আবার যোগ দিবেন। হাতের 1 আর 0 আর 1 মিলে আবার 2 হবে। সেই 2 এর এই 0টাকে আপনি আবার এখানে টেনে বসাবেন, আবার থাকবে আপনার হাতে 1। এই হাতের 1 এবং এই কলামটাকে যোগ দেন, হাতের 1 আর এই কলামটা মিলে আবার হচ্ছে 2। এখন দেখেন আপনার কাছে কিন্তু ঘর জাস্ট এইটুকু না, আপনি পাশেও জায়গা নিতে পারবেন। সবার বাম পাশের কলামে যখন যোগ হয় তখন আপনি ইচ্ছা মতো নিতে পারবেন। নিলে দেখেন আপনার এই হাতের 1 আর এই 1 মিলে 2, এই পুরা 2কে লিখে দিবেন। এই হচ্ছে আমাদের যোগফল। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি? 10110101। তাহলে আমাদের সঠিক উত্তর, ও আচ্ছা, অপশনগুলো
ভুল আছে, দেখেন সবগুলো অপশন সেম সেম, আমাদের সঠিক অপশনটা এখানে বসানো হয়নি। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? 1 4টা 0, কোনো একটা অপশনে সঠিক উত্তরটা থাকবে। এই হচ্ছে আমাদের যোগফল। দেখি কি অবস্থা আপনাদের। হ্যাঁ, এই তো আপনারা সঠিক উত্তর লিখছেন, 4টা অপশন একই, অপশনগুলো ঠিক করা হয় নাই। 1 এর পরে 4টা 0 সঠিক উত্তর। আনসার নাই, মিথুন রয় সঠিক কথা বলেছেন। রাইট, যাদের কমেন্ট দেখতে পাচ্ছি সবার উত্তর সঠিক। নাইমের উত্তর সঠিক, ফজলে আব্বির উত্তর সঠিক, ওকে, সবার উত্তর সঠিক। যেহেতু আমরা সঠিক পারবো, সো আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন আমাদেরকে কি জিজ্ঞেস করতেছে? এটাও একদম নিবন্ধনের প্রশ্ন, প্রাইমারির প্রশ্ন। বিসিএস এই প্রশ্ন সেই 15তম বিসিএস আসছে, বর্তমানে আসার আর কোনো সম্ভাবনাই নাই। সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে কি বলে? সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে কি সংখ্যা পদ্ধতি বলে, বাইনারি বলে, দশমিক বলে, অক্টাল বলে? সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে কি বলে? সবার উত্তর সঠিক ছিল আগের উত্তরটা, সবাইকে অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে কি বলে? এটা একান্তই নিবন্ধনের প্রশ্ন, প্রাইমারিতেও হয়তোবা এত সহজ প্রশ্ন আর আসবে না, যদিও এক সময় 15তম বিসিএস এই কোশ্চেন ছিল। হ্যাঁ, সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি, এবং সেই সংখ্যা পদ্ধতির একটা উদাহরণ হচ্ছে বাইনারি, আরেকটা উদাহরণ হচ্ছে ডেসিমাল, আরেকটা উদাহরণ হচ্ছে অক্টাল। এরা হচ্ছে সংখ্যা পদ্ধতির উদাহরণ। সো 5 নাম্বার আমরা সবাই আশা করি পারবো। 5 নাম্বার আশা করি আমরা সবাই পারবো, খুবই সহজ ছিল। এরপর আমাদেরকে 45তম বিসিএস এর একটা কোশ্চেন, সেটা হচ্ছে নিচের কোনটি সার্বজনীন ডিজিটাল লজিক গেট? নিচের কোনটি সার্বজনীন ডিজিটাল লজিক গেট? হ্যাঁ, সবার উত্তর সঠিক। সার্বজনীন ডিজিটাল লজিক গেট কোনটা? আপনাকে জিজ্ঞেস করতে পারে যে এই লজিক গেট কি জিনিস, এইটা একটা কোশ্চেন হইতে পারে যে লজিক গেট কি জিনিস। আপনি আনসার দিবেন লজিক গেট হচ্ছে ডিজিটাল সার্কিট। এই প্রশ্নটা যে কোনো পরীক্ষায় আসতে পারে, বড় পরীক্ষা, ছোট পরীক্ষা, 11তম থেকে 20তম গ্রেডের পরীক্ষা, সব জায়গায় আসতে পারে। লজিক গেট কি? আপনি আনসার দিবেন লজিক গেট আর কিছুই না, ডিজিটাল সার্কিট। আর এই লজিক গেটগুলো বা ডিজিটাল সার্কিটগুলো কিন্তু একটা বীজগণিত মেনে চলে। সেটা কিন্তু আপনি আমি যে বীজগণিত করি সেই বীজগণিত না, এরা যে বীজগণিত মেনে চলে তার নাম হচ্ছে বুলিয়ান বীজগণিত। তাহলে লজিক গেট কিছুই না, ডিজিটাল সার্কিট, এবং ডিজিটাল সার্কিটগুলো যেই বীজগণিত মেনে চলে সেটাকে বলা হয় বুলিয়ান বীজগণিত বা বুলিয়ান অ্যালজেব্রা। এখন এই লজিক গেটগুলোকে বা ডিজিটাল লজিক গেটগুলোকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। লজিক গেট তাদেরকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে মৌলিক মৌলিক লজিক গেট, আর দ্বিতীয়টা হচ্ছে কম্পোজিট বা যৌগিক। যৌগিককে আবার আপনি দুই ভাগে ভাগ করতে পারেন। একটা হচ্ছে সার্বজনীন, যেখান থেকে কোশ্চেনটা আসছে, সার্বজনীন, আরেকটা হচ্ছে এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ এই নামটাও চলবে, আরেকটা নাম আছে তার, সেটা হচ্ছে বীজগাণিতিক। এক্সক্লুসিভ বা বীজগাণিতিক। এখন কোনটার ভেতর কে থাকে আমরা একটু নামগুলো লিখে ফেলি, তাহলে এই রিলেটেড কোশ্চেন গুলো হয়ে যাবে। মৌলিকের মধ্যে থাকবে অ্যান্ড নামের গেটটা, অর নামের গেটটা, আর হচ্ছে নট নামের গেট। এই তিনজন হচ্ছে মৌলিকের ভেতর থাকবে। সার্বজনীনের ভেতর থাকবে ন্যান্ড আর হচ্ছে নর। এক্সক্লুসিভ বা বীজগাণিতিক লজিক গেটের ভেতর থাকবে এক্সর, এক্সনর। এদেরকে এক্সক্লুসিভ বলা হয় অথবা বীজগাণিতিক বলা হয়, কারণ আপনি অ্যাডার সার্কিট বানাবেন, সাবস্ট্রাক্টর সার্কিট বানাবেন, এইসব সার্কিট বানাতে এক্সর এক্সনর লাগে। এখন আমাদের কাছে খুবই সহজ কোশ্চেন ছিল যে সার্বজনীন লজিক গেট কোনটা, আপনি খুঁজবেন ন্যান্ড নরের মধ্যে কি আছে, নর আছে, নর সঠিক উত্তর। যদি এক্সর কেমন ছিল আপনি আনসার দিবেন এক্সক্লুসিভ অথবা বীজগাণিতিক, যেটা অপশনে থাকে। যদি অ্যান্ড বা অরকে জিজ্ঞেস করতো আমরা তখন বলতাম এরা হচ্ছে মৌলিক লজিক গেট। আশা করি এটা সবাই পারবেন। হ্যাঁ, ন্যান্ড নর সবাই মোটামুটি পারতেছেন, রাইট আনসার। আচ্ছা,
এখন যদি আমরা পরের কোশ্চেনে চলে যাই, পরের কোশ্চেন আমাদেরকে কি বলতেছে, বুলিয়ান অ্যালজেব্রা এর নিচের কোনটি সঠিক। বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে নিচের কোনটা সঠিক, আমরা এটি একটু দেখতে চাই। আচ্ছা, বুলিয়ান অ্যালজেব্রা এরা ডিজিটাল সার্কিট নিয়ে কাজ করে। আর ডিজিটাল সার্কিটে কে উপস্থিত থাকে? ডিজিটাল সার্কিটে উপস্থিত থাকে 0 আর 1। ডিজিটাল সার্কিটে উপস্থিত থাকে 0 আর 1। এখন ডিজিটাল সার্কিটের 0 আর 1 কিন্তু আমাদের গণিতের 0 আর 1 না, যে এখানে 0 মানে নাই, 0, আর 1 মানে একটা আছে, ব্যাপারটা কিন্তু এরকম না। ডিজিটাল সার্কিটে বা আমাদের কম্পিউটারের ভেতরে 0 মানে আসলে নাই, এই ব্যাপারটা ঠিক আছে। আর 1 মানে আসলে কারেন্ট আছে। 1 মানে একটা আম আছে, একটা কলা আছে, এরকম না। 1 মানে কারেন্ট আছে, কারেন্ট আছে, ব্যাপারটা এরকম। এখন দেখেন, আমি যদি কখনো এই এর সাথে এ বারকে যোগ দেই, তার মানে এ মানে যদি 1 হয়, এ বার মানে তখন 0। এ যদি 1 হয়, এ বার কথার অর্থ হচ্ছে 0, তার মানে এ যদি অন হয়, এ বার হচ্ছে অফ। আবার যদি উল্টা কথা বলি, এ বার যদি অন হয়, অন মানে কি কারেন্ট আছে, এ হবে অফ। এখন কোথাও কারেন্ট আছে, একটা জায়গায় লাইট আছে, আরেকটা জায়গায় লাইট নাই, কারেন্ট আছে আর কারেন্ট নাই। এই দুইটাকে যদি আপনি যোগ দেন, ওভারঅল আপনি কিন্তু আলো দেখতে পাবেন। ওভারঅল আপনি তখন কি করতে পারবেন? আলো দেখতে পারবেন। তার মানে এর সাথে যদি এ বারকে যোগ দেন, কেউ একজনের কাছে 1 আছে, কোন একজনের কাছে 1 নাই, দুইটাকে যোগ দিলে আপনি ওভারঅল 1 পাবেন, মানে আলো থাকবে। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে এর সাথে যদি আপনি এ কে গুণ দেন, তখন 1 পাবেন, তার গ্যারান্টি নেই। যদি এর ভ্যালু 1 হয়, এই এর ভ্যালু 1 হয়, তাহলে গুণফল 1 হবে বলা যায়। কিন্তু এর ভ্যালু যদি 0 হইতো, এই এর ভ্যালু যদি 0 হইতো, তখন আপনি যদি গুণ দিতেন, তখন আনসার কিন্তু 0 হইতো। তাহলে এটা সঠিক হতেও পারে, নাও হতে পারে। এইখানে এ আর এ কে যদি যোগ দেন, এর মানে কারেন্ট আছে, এই এর মানেও কারেন্ট আছে, যোগ দিলে কিন্তু ওভারঅল কারেন্ট আছেই। এই এর মানে যদি কারেন্ট নাই হয়, এটা যদি কারেন্ট নাই হয়, যোগফল কিন্তু কারেন্ট নাই বা অফ। এখানে দুইটা হওয়ার সুযোগ নেই, তার মানে এটাও সঠিক উত্তর, এটা কনফার্ম না। আর উপরের কোনোটি নয়, এটাও ঠিক না। এগুলো হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা মিলে। আচ্ছা, আর আপনি একটু টেনশনে পড়ে যেতে পারতেছেন আমার কথাগুলো না বুঝাই, স্বাভাবিক। আমরা মূল ক্লাসে হয়তো অনেক বেশি আলোচনা করব, এখানে আপনাকে জাস্ট সিম্পলি একটু বলি, আপনি সাধারণ অ্যালজেব্রা আর বুলিয়ান অ্যালজেব্রার মাঝে মূল পার্থক্যটা কোথায়? সাধারণ অ্যালজেব্রা আর বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে আপনার পরীক্ষায় আসার মতো মূল পার্থক্য হচ্ছে 1+1 হবে 1+1 সব জায়গায় 2 হয়, বুলিয়ান অ্যালজেব্রাতে 1 হয়। এই ব্যাপারটা আপনি মোটামুটি মনে রাখতে পারলেই হবে। আর আপনার পরীক্ষায় বাকি যে অপশনগুলো আসবে সেগুলো কাছাকাছি থাকবে। আর এখানে যে এ বা এ বার যাদের কথা বলা হচ্ছে, এর মানে 0 হতে পারে, এর মানে 1ও হতে পারে। কিন্তু যদি এর মান 0 হয়, তাহলে এ বারের মান 1 হবে কনফার্ম। এর মান যদি 1 হয়, তাহলে এ বারের মান 0 হবে, এটা কনফার্ম। হ্যাঁ, বুলিয়ান অ্যালজেব্রার এডিশন, রাইট। ওকে, চলেন তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। যারা আনসার দিচ্ছেন সবাই সঠিক উত্তর দিচ্ছেন, সবাইকে অনেক ধন্যবাদ। পরের কোশ্চেনে যদি আমরা চলে যাই, কম্পিউটারে কোনটি নেই? খুবই সহজ কথা, কম্পিউটার আসলে কোনটা নাই, আশা করি সবাই পারবেন। এটা দেখেন বিসিএসও আসছে, আবার এই যে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পরীক্ষাতেও আসছে। কম্পিউটারে কোনটা নাই? দেখেন কম্পিউটারের কোনটা নাই। কম্পিউটারের কি স্মৃতি নাই? কম্পিউটারের অবশ্যই স্মৃতি আছে। আপনি একটা গান ভুলে যান, কিন্তু কম্পিউটার সেই গান কিন্তু সেভ করে রাখে, 5 বছর পরেও সেই গানটা বাজাতে পারে। তার মানে কম্পিউটারের স্মৃতি আছে। কম্পিউটারের নিজস্ব বুদ্ধি নাই, ঘটনা সত্য, তার মানে এটা সঠিক উত্তর। কম্পিউটারের নিজের কোনো বুদ্ধি নাই। আপনি কম্পিউটারের ভেতরে বুদ্ধি দিয়ে দেন, এই যে আপনি কম্পিউটারের ভেতরে বুদ্ধি দিয়ে দিচ্ছেন, সেই জন্য সেই বুদ্ধিটাকে আর বুদ্ধি না বলে আপনি বলবেন কৃত্রিম বুদ্ধি, যেটাকে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন বা কৃত্রিম বুদ্ধি বলেন। তার মানে ওর আসলে নিজস্ব বুদ্ধি নাই, এটাই সঠিক উত্তর। দীর্ঘ সময় ধরে কাজ করার ক্ষমতা, হ্যাঁ ডেফিনেটলি
দীর্ঘ সময় ধরে কম্পিউটার কাজ করতে পারে, নির্ভুল কাজ করার ক্ষমতা, হ্যাঁ এই সবগুলা ক্ষমতা কম্পিউটারের আছে, শুধু কম্পিউটারের নিজের আইকিউ বা বুদ্ধি নাই। আমরা কম্পিউটারকে বুদ্ধি দিব এবং সেই বুদ্ধিটাকে বলবো কৃত্রিম বুদ্ধিমত্তা। আশা করি সবাই পারবেন, সবাই আশা করি পারবেন। চলেন পরের কোশ্চেনে চলে যাই। ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য, ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য আসলে কি? এই যে আমাদের এই ডিজিটাল টেলিফোন, আমরা কিন্তু মোবাইল ফোন বা টেলিফোনের জগৎকে 3 ভাগে 5টা প্রজন্মে ভাগ করতে পারি। আমরা দ্বিতীয় প্রজন্ম থেকে এই ডিজিটাল টেলিফোনের ব্যাপারগুলো পাবো। ডিজিটাল টেলিফোনের ব্যাপারগুলো আমরা পাবো আসলে দ্বিতীয় প্রজন্ম থেকে। ওকে, এখন আসেন দেখি ডিজিটাল টেলিফোনের ক্ষেত্রে আমাদের বৈশিষ্ট্য কি কি। ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ, হ্যাঁ এটাই আসলে মূল বৈশিষ্ট্য। ডিজিটাল সিগন্যালে আমরা বার্তাগুলোকে প্রেরণ করব। বোতাম টিপিয়া ডায়াল করা, বোতাম টিপিয়া ডায়াল করা এটা আসলে ডিজিটাল টেলিফোনের মূল বৈশিষ্ট্য না। বোতাম টিপিয়ে আমরা ডায়াল করতে পারি, টাচ স্ক্রিনও আমরা ডায়াল করতে পারি, এটার সাথে ডিজিটালের বৈশিষ্ট্য না। অপটিক্যাল ফাইবারের ব্যবহার, অপটিক্যাল ফাইবারের ব্যবহার আসলে করতেই পারেন আপনি, তার জন্য ডিজিটাল টেলিফোন হইতে হবে বাধ্যতামূলক না। নতুন ধরনের মাইক্রোফোন আপনি চাইলে ব্যবহার করতেই পারেন, কিন্তু ডিজিটাল হওয়ার জন্য এরা বাধ্যতামূলক না। ডিজিটাল হওয়ার জন্য বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল সিগন্যালে বার্তাটা প্রেরণ করা। ওকে, চলেন তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। হ্যাঁ সবাই মোটামুটি পারতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ পারার জন্য। আচ্ছা, এই কোশ্চেনটা হচ্ছে শুধু বিসিএস এর জন্য, প্রাইমারি নিবন্ধনে হয়তোবা এই ডিফিকাল্টি লেভেলের বা এত বেসিক থেকে কোশ্চেন হয়তোবা আসবে না। এটা বিসিএস এবং ব্যাংক জব প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। প্রাইমারি নিবন্ধনে যারা টার্গেটই আপনার প্রাইমারি বা নিবন্ধন বা 11 থেকে 20তম গ্রেড, তারা এই কোশ্চেনটা অ্যাভয়েড করে যেতে পারে। কি বলছে এখানে, এমবেডেড সিস্টেমে সাধারণত কোন ধরনের মেমোরি ব্যবহৃত হয়? এই কোশ্চেনটা পারার জন্য 45তম বিসিএস এর কোশ্চেন, এই কোশ্চেনটা পারার জন্য আপনার এমবেডেড সিস্টেম সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে, আদারওয়াইজ এই কোশ্চেন ডিল করা ডিফিকাল্ট। এমবেডেড সিস্টেম এই জিনিসটা আসলে কি? প্রথম ব্যাপার হচ্ছে এমবেডেড সিস্টেম জিনিসটা কি। এমবেডেড সিস্টেম, দেখেন আপনার কাছে আপনার বাসায় যে কম্পিউটার আছে বা আপনার পকেটে যেই স্মার্টফোনটা আছে, সেটাতে আপনি অনেক কাজ করতে পারেন। সেটাতে আপনি গান শুনতে পারেন, সেটা দিয়ে আপনি ভিডিও দেখতে পারেন, সেটা দিয়ে আপনি ফোনে কথা বলতে পারেন, সেটা দিয়ে আপনি অনেকগুলো মুভি আপনি সেখানে সেভ করে রাখতে পারেন, তারপর সেটা দিয়ে অনেকেই প্রোগ্রামিং করতে পারেন। তার মানে আপনার কাছে যে কম্পিউটারটা আছে সেটা হচ্ছে মাল্টিপারপাস কম্পিউটার, বা আপনার যে স্মার্টফোন সেটাও কম্পিউটার, সেটাকে আমরা বলবো মাইক্রো কম্পিউটার। তো আপনার মোবাইল ফোনটাও মাইক্রো কম্পিউটার, আপনার ল্যাপটপটাও মাইক্রো কম্পিউটার, সেটা কিন্তু মাল্টিপারপাস কাজ করতে পারে, অনেক অনেক রকমের কাজ সেটা দিয়ে করা যায়। কিন্তু এমবেডেড সিস্টেম মানে আমরা যে কোনো একটা কাজ করতে চাই এবং একটা কাজ করার কম্পিউটার। ধরেন আপনার গান শুনতে পছন্দ, আপনি এমন একটা কম্পিউটার কিনে নিয়ে আসবেন যেটা শুধু আপনাকে গান শোনাবে, অন্য কাজ ভিডিও দেখায় এটা দিয়ে হবে না। অথবা আপনার ক্যালকুলেশন করতে পছন্দ, আপনি হিসাব নিকাশ করতে পছন্দ করেন, আপনি এমন একটা কম্পিউটার বানাবেন বা কিনে নিয়ে আসবেন যে শুধু হিসাব নিকাশই করতে পারে, তাকে দিয়ে আপনি গান শুনতে পারবেন না। তার মানে কোনো স্পেশাল কাজের জন্য নির্মাণ করা কম্পিউটারকে বলা হয় এমবেডেড কম্পিউটার বা এমবেডেড সিস্টেম। তাহলে এটাও পরীক্ষায় আসতে পারে যে এমবেডেড সিস্টেমটা কি। এমবেডেড সিস্টেমটা হচ্ছে কোনো নির্দিষ্ট কাজ করার জন্য থাকা কম্পিউটার। ওকে, এখন এই এমবেডেড সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে? এমবেডেড সিস্টেমে ইনপুট থাকে, তারপরে হচ্ছে এমবেডেড সিস্টেমে আউটপুট থাকে, ইনপুটও থাকে আউটপুটও থাকে। এমবেডেড সিস্টেমে থাকে একটা প্রসেসর, এমবেডেড সিস্টেমে থাকে একটা প্রসেসর। এখন কম্পিউটার কখনো সরাসরি, প্রসেসরের গতি এত বেশি যে প্রসেসরে সরাসরি এইসব ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস প্রবেশ করতে পারে না। সেটা এমবেডেড সিস্টেম হোক বা যে কোনো কম্পিউটার হোক, আপনার বাসায় থাকা কম্পিউটার হোক বা আপনার হাতে থাকা মোবাইল ফোনটা হোক, তারা কিন্তু সরাসরি ইনপুট ডিভাইস বা আউটপুট ডিভাইসকে প্রসেসরে প্রবেশ করতে দেয় না। তাহলে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইসের সাথে প্রসেসরের সংযোগটা স্থাপিত হয় র্যামের মাধ্যমে।
ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস এবং প্রসেসর, এদের মাঝে সংযোগ স্থাপনটা করে র্যাম নামের মেমোরিটা। আমরা একটু আগে পড়ছি প্রাইমারি মেমোরি দুই প্রকার, একটা ছিল র্যাম, একটা ছিল রম। রম সম্পর্কে আমরা একটু পড়ছি যে রমের ভেতরে প্রোগ্রাম থাকে, যেই প্রোগ্রামগুলোকে সহজে ডিলিট করা যায় না। কম্পিউটার বানানোর সময় রমে ওই প্রোগ্রামগুলোকে রেখে দেয়, আর সেই প্রোগ্রামগুলোকে বলা হয় ফার্মওয়্যার। পরীক্ষা আসা কোশ্চেন আমরা দেখে আসছি। আর প্রাইমারি মেমোরির আরেকজন বেটা ছিল, তার নাম ছিল র্যাম। এখন ওই র্যাম থেকে আমাদের কোশ্চেনটা দিছে। তো এই র্যামের কাজ কি? আমার এই প্রসেসর বা সিপিইউ, এটাকে সিপিইউ বলে, প্রসেসরও বলে, এই সিপিইউ এর গতি এত বেশি যে তার সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইসগুলো, ইনপুট ডিভাইস কি আউটপুট ডিভাইস কি আপনি মোটামুটি পারেন, এরা সরাসরি প্রসেসরের সাথে সংযোগটা স্থাপন করতে পারে না গতির পার্থক্যের কারণে। এই কারণে মিডিয়া হিসাবে ইনপুট আউটপুট ডিভাইসের সাথে প্রসেসরকে যুক্ত করে দেয় মিডিয়া হিসাবে র্যাম। তার মানে আমার এমবেডেড সিস্টেম হোক, মানে এক কাজের কম্পিউটার হোক, বা মাল্টিপারপাস কম্পিউটার হোক, যেটা আপনার পকেটে এখন আছে, আপনার হাতে এখন আছে, সকল ক্ষেত্রেই প্রসেসর থাকে, সকল ক্ষেত্রেই আউটপুট ডিভাইস থাকে, সকল ক্ষেত্রেই ইনপুট ডিভাইস থাকে। এদের সাথে এর যোগাযোগ স্থাপন করার জন্য প্রয়োজন হয় র্যাম। তাহলে এমবেডেড সিস্টেমের জন্য কোনটা থাকতেই হবে? এমবেডেড সিস্টেমের জন্য থাকতে হবে র্যামকে। এখন যদি আপনি তথ্যগুলোকে, র্যাম থাকতেই হবে, কারণ র্যাম ছাড়া এই প্রসেসরের সাথে এই ইনপুট আউটপুট ডিভাইসের সংযোগই স্থাপন না, মানে কাজ করাই সম্ভব না, তাহলে র্যাম মাস্ট। আমাদের আনসার র্যাম হবে। আর যদি ব্যাপারটা এরকম হয় যে আমি কিছু তথ্য ভবিষ্যতে ব্যবহার করার জন্য সেভ করে রাখবো, ভবিষ্যতে ব্যবহার করার জন্য সেভ করে রাখবো, সেভ করে যদি আমি রাখতে চাই, তার সেভ ভবিষ্যতে ব্যবহারের জন্য সেভ করে রাখার জন্য কি দরকার হয়? হার্ড ড্রাইভ দরকার হয়, ফ্ল্যাশ মেমোরি দরকার হয়, অপটিক্যাল ডিস্ক ড্রাইভ দরকার হয়। এদের মাঝে আমাদের এমবেডেড সিস্টেমগুলো নর্মালি খুব সাইজে ছোট হয়, সেই ছোট সাইজের মাঝে আমাদের এই হার্ড ডিস্ক রাখা আসলে পসিবল হয় না। আমাদের অপটিক্যাল ডিস্ক ড্রাইভ মানে সিডিডিভিডি, এটাও আমাদের এমবেডেড সিস্টেমে সাধারণত রাখা পসিবল হয় না। তথ্যকে ভবিষ্যতে ব্যবহারের জন্য সেভ করে রাখার জন্য ফ্ল্যাশ মেমোরি এমবেডেড সিস্টেমে থাকতে পারে, কিন্তু এমবেডেড সিস্টেমে ফ্ল্যাশ মেমোরি না থাকলে আপনি তথ্যগুলোকে ফিউচারের জন্য সেভ করতে পারবেন না। আর র্যাম না থাকলে এমবেডেড সিস্টেম কাজই করবে না। তাহলে এমবেডেড সিস্টেমে সাধারণত র্যামও থাকে, ফ্ল্যাশ মেমোরিও থাকে, দুইজনই থাকে। ফ্ল্যাশ মেমোরি কেন থাকে? কিছু তথ্য উপাত্ত সেভ করে রাখার জন্য, যদি ভবিষ্যতে মালিকের লাগে দিব। আর র্যাম থাকে হচ্ছে প্রসেসরের সাথে ইনপুট আউটপুট ডিভাইসগুলোকে যুক্ত করার জন্য। প্রসেসরের সাথে ইনপুট আউটপুট ডিভাইস যুক্ত না হলে কম্পিউটার কাজই করবে না। তাহলে র্যাম না থাকলে এমবেডেড সিস্টেম বা যে কোনো কম্পিউটার কাজই করবে না। ফ্ল্যাশ মেমোরি না থাকলে ফিউচারের জন্য সেভ করে রাখা যাবে না। দুইটাই থাকে, কোনটা আনসার করব? ডেফিনেটলি ফার্স্ট চয়েস আমাদের র্যাম। যদি অপশনে র্যাম না থাকতো তখন আমরা ফ্ল্যাশ মেমোরি ইউজ করে আসতাম। ইন কেস র্যাম আমার অপশনে নাই, তখন ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে আসতাম। সিম্পল একটা এক্সাম্পল দেই, ব্যাপারটা ডেফিনেটলি আগেই বললাম কঠিন। সিম্পল একটা এক্সাম্পল দেই, তাহলে হয়তো আর একটু ইজি হবে। আর না বুঝলে আমাকে জানাবেন। ব্যাপারটা এই জন্য আগেই বলছি, প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20তম গ্রেড তাদের এটা লাগবে না এই কোয়েশ্চেন। এটা লাগবে হচ্ছে বিসিএস যারা দিবেন, ব্যাংক জব যারা দিবেন, তাদের জন্য আসলে এটা জরুরি। আচ্ছা, একটা সিম্পল এক্সাম্পল দিই। ধরেন একটা ছোট্ট এমবেডেড সিস্টেম, তার কাজ কি? তার কাজ হচ্ছে আপনার রুমের টেম্পারেচারটা দেখানো, একটা কাজই তার, ওই জন্যই তার নাম এমবেডেড সিস্টেম। কি করবে সে? আপনার রুমের তাপমাত্রাকে দেখাবে। এখন দেখেন, তাপমাত্রাকে সে ইনপুট আকারে নিবে, এই যে ইনপুট ডিভাইস যে কিনা রুম থেকে তাপমাত্রা নেয়। আউটপুট ডিভাইস কি থাকবে? একটা ছোট মনিটর থাকবে, যেখানে আপনি দেখবেন এই মুহূর্তে আপনার রুমের তাপমাত্রা কত, এটা আউটপুট ডিভাইস। এই যে ইনপুট ডিভাইস থেকে তথ্যটা নিয়ে প্রসেস করে মনিটরে দেখায় দেওয়া তাপমাত্রা রুমের কত, এই কাজটা করবে কে? প্রসেসর। এখন আপনার ইনপুট ডিভাইস যে তাপমাত্রা নিচ্ছে, আউটপুট ডিভাইস যে তাপমাত্রা আপনাকে প্রদর্শন করতেছে, এই দুইজনের সাথে প্রসেসরের সংযোগ স্থাপন কোনোদিনই সম্ভব না, কারণ এরা খুবই স্লো, প্রসেসর খুবই ফাস্ট। এদের এই অসম্ভব ব্যাপারটাকে সম্ভব করে তুলবে র্যাম। তাহলে ইনপুটটা নিয়ে রাখবে র্যামে, প্রসেসর সেই র্যামে থাকা ইনপুটটাকে প্রসেস করে এখন রুমের তাপমাত্রা কত, ধরেন 30 ডিগ্রি, সেটা আউটপুট ডিভাইস দেখায় দিবে। তাহলে আমার এই র্যামটা থাকতেই হবে, আদারওয়াইজ এই ইনপুট প্রসেসর নিতে পারবে না। আর প্রসেসর ইনপুট না দিলে
প্রসেসর আউটপুট ডিভাইসের কাছে পাঠিয়ে দিতে পারবে না, র্যামটা এই জন্য বাধ্যতামূলক। আর ফ্ল্যাশ মেমোরিটা আমার কখন দরকার হবে? যদি আমি দেখতে চাই এই মুহূর্তে টেম্পারেচার কত, এটা তো আমি দেখতেই পারতেছি আমার মনিটরে, কিন্তু গত 3 দিন আগে টেম্পারেচার বিকাল 5টার সময় গত 3 দিন আগে টেম্পারেচার কত ছিল, এটা যদি আমি দেখতে চাই এখন, তাহলে গত 3 দিন ধরে কখন কোন টেম্পারেচার ছিল এটাকে সেভ করে রাখা দরকার। সেই জন্য কি আরেকটা মেমোরি দরকার। সেই মেমোরিটা হচ্ছে ফ্ল্যাশ মেমোরি, যে রেকর্ড রাখবে 5 দিন আগে, 3 দিন আগে, 2 দিন আগে, বিকাল 3টায়, বিকাল 4টায় টেম্পারেচার কত ছিল, ওই রেকর্ডটা রাখার জন্য ফ্ল্যাশ মেমোরি। নর্মালি এমবেডেড সিস্টেমের সাইজ ছোট হওয়ার কারণে নর্মালি ফ্ল্যাশ মেমোরি ইউজ করা হয়। চাইলে আপনি হার্ড ড্রাইভ ইউজ করতে পারেন, চাইলে আপনি অপটিক্যাল ডিস্ক ইউজ করতে পারেন, কিন্তু এরা ইউজ করলে সাইজটা বড় হয়ে যাবে। আর র্যাম ছাড়া আপনার এমবেডেড সিস্টেম বা কোনো কম্পিউটারই সম্ভব না। দেখেন ব্যাপারটা আমি বুঝাইতে পারছি কিনা। ডেফিনেটলি কঠিন কোশ্চেন, ক্লিয়ার কি? একটু দেখেন, ডেফিনেটলি কঠিন কোশ্চেন। এটা আমাদের নেয়া কোশ্চেনগুলোর মাঝে একটু কঠিন ছিল, বাট মাথায় ঢুকতেছে কিনা এমবেডেড সিস্টেম ব্যাপারটা। আর এমবেডেড সিস্টেমের যে বেসিক, এটা এমন না, পৃথিবীর মোটামুটি সব কম্পিউটার এই বেসিকের উপরই চলে। প্রসেসর আসলে খুবই ফাস্ট হয়, ইনপুট আউটপুট ডিভাইস খুবই স্লো হয়, তাদের মাঝে কোঅর্ডিনেশন করার জন্য এরকম র্যাম নামের একটা মেমোরি রেখে দেওয়া হয়। রেকর্ড মেমোরি, রাইট। ফ্ল্যাশ মেমোরি, তার মানে ওটা আসলে সেকেন্ডারি মেমোরি। ওকে, চলেন তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। আচ্ছা, স্কুল 2 এর এক্সামের জন্য বিসিএস এর কোশ্চেন পড়লে কমন পাবেন। হ্যাঁ, বিসিএস এর কিছু কোশ্চেন একটু আগে আমরা দেখলাম, 15তম বা 23তম বিসিএস এর একটা কোশ্চেন প্রাইমারি পরীক্ষায় আসছে। নিবন্ধনও বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন আসতে পারে, তবে এত ডিফিকাল্ট কোশ্চেন আসবে না। ওইটা বিসিএস এবং ব্যাংকের জন্য ছিল, এইটা আসতে পারে, যদিও 45তম বিসিএস এর কোশ্চেন, কিন্তু এটা আপনি নিবন্ধন, প্রাইমারি 11 থেকে 20তম গ্রেড, এই কোশ্চেন আপনি যে কোনো পরীক্ষায় পেতেই পারেন। এটা 11 নম্বরে যেটা ছিল সেটা আসলে আপনি অন্য পরীক্ষায় পাবেন না। 9ম গ্রেডের চাকরি ছাড়া অন্য জায়গায় হয়তো ওটা আসবে না। 10ম গ্রেডে আসতে পারে ওই বাংলাদেশ ব্যাংকের অফিসার। বাংলাদেশ ব্যাংকের অফিসার যদিও 10ম গ্রেড, কিন্তু বাংলাদেশ ব্যাংকের অফিসারে মোটামুটি খুব ডিফিকাল্ট কোশ্চেনই নর্মালি দেখা যায়। চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটারের কাজ কোনটা? চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটারের কাজ কোনটা? তথ্য সংরক্ষণ। হ্যাঁ, চিকিৎসা ক্ষেত্রে তো আমাদের তথ্য সংরক্ষণ করা দরকার। আপনি আজকে একটা পেশেন্ট দেখছেন, সেই পেশেন্টের কি সমস্যা, এই তথ্যগুলো আপনি সংরক্ষণ করে রাখতে পারেন কম্পিউটারে। যে আপনার কাছে রাসেল নামের এক পেশেন্ট গেছে, তো সেই পেশেন্টের ব্লাড প্রেশার কত ছিল, তারপরে হচ্ছে ব্লাড সুগার কত ছিল, এইসব তথ্য আপনি কম্পিউটারে সেভ করে রাখতেই পারেন। ইমেজ বিশ্লেষণ। হ্যাঁ, আপনি কোনো একটা পেশেন্টের সিটি স্ক্যান করালেন, তার ব্রেইনে হয়তো বা টিউমার আছে, আপনি সেটাকে স্ক্যান করে সেই টিউমারটাকে অ্যানালাইসিস করতেছেন, এটাকে বলা হয় ইমেজ বিশ্লেষণ বা ইমেজ প্রসেসিং। এটার জন্য আসলে আমরা একটা কোর্সই করছি এটার উপরে, মানে আমাদের গ্র্যাজুয়েশনের সময় এই কোর্সটা ছিল ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। ডিজিটাল সিগন্যাল প্রসেসিং বা ডিএসপি বলা হইতো। তাহলে ইমেজ প্রসেসিং এটা কম্পিউটারের একটা কাজ। তারপর হচ্ছে রোগীর পর্যবেক্ষণ। হ্যাঁ, রোগীকে আমরা পর্যবেক্ষণ করতে চাই। আপনার কাছে রোগী আসতে পারতেছে না, আপনি ঢাকায় বসে পেশেন্ট দেখতেছেন, কিন্তু পেশেন্টের অবস্থান হচ্ছে খুলনায়, আপনি এখানে বসেই সেই পেশেন্টকে পর্যবেক্ষণ করবেন, এটাও কম্পিউটারের কাজ। তার মানে উপরের সবগুলাই কম্পিউটারের কাজ। হ্যাঁ, এমআরআই, রাইট, সেখানেও আসলে ইমেজ বিশ্লেষণ করা যায় এমআরআই এর মাধ্যমেও। ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, এমআরআই এর ফুল মিনিং ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। তাহলে এইটা আপনি দেখতে পারেন প্রাইমারি, নিবন্ধন, এইসব পরীক্ষায় আসতে পারে। তারপর যদি আমরা পরের কোশ্চেনে আসি, এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের ডিভাইস ভাগাভাগি করে নেওয়ার সুবিধা হলো। একটা প্রতিষ্ঠানের একটা ডিভাইস আছে, সেটা ভাগাভাগি করে নেওয়ার সুবিধা কি? যেমন ধরেন এইটা একটা প্রতিষ্ঠান, এটা হচ্ছে জব মেডিসিন। এই প্রতিষ্ঠানে একটা প্রিন্টার আছে। আমরা কি চাই? এটা হলো আমার বাসা, এটা হচ্ছে আমাদের মমিন স্যারের বাসা, এটা হচ্ছে নাসির স্যারের বাসায়। আমরা এক একজনের বাসায় আছি। আর এটা হচ্ছে জব মেডিসিন। জব মেডিসিনে একটা প্রিন্টার আছে। এখন আমি যদি জব মেডিসিনের কম্পিউটারের সাথে আমার বাসার কম্পিউটার, মমিন স্যারের বাসার কম্পিউটার, নাসির স্যারের বাসার কম্পিউটারগুলোকে কানেক্ট করায় দেই,
এই যে দেখেন আমরা একাধিক কম্পিউটারকে যুক্ত করতেছি, একাধিক কম্পিউটারকে যুক্ত করাকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। একাধিক কম্পিউটারকে যুক্ত করাকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। দেখেন জব মেডিসিনের এই কম্পিউটারটা, যার সাথে একটা প্রিন্টার আছে, আমার বাসায় একটা কম্পিউটার আছে, নাসির স্যারের বাসায় একটা কম্পিউটার আছে, মমিন স্যারের বাসায় একটা কম্পিউটার আছে। তো আমরা করলাম কি, এই কম্পিউটারগুলোকে সবাইকে সবার সাথে কানেক্ট করলাম। তাহলে একাধিক কম্পিউটারকে কানেক্ট করার নাম কি? কম্পিউটার নেটওয়ার্ক। আর কম্পিউটার নেটওয়ার্কের একটা বড় সুবিধা হচ্ছে আপনি ডিভাইস ভাগাভাগি করে নিতে পারেন। যেমন জব মেডিসিনের অফিসে প্রিন্টার আছে, আমার বাসায় প্রিন্টার নাই, আমি আমার বাসা থেকে জব মেডিসিনের প্রিন্টার দিয়ে প্রিন্টটা দিতে পারবো। এটা কি কম্পিউটার নেটওয়ার্কের একটা বড় সুবিধা। কম্পিউটার নেটওয়ার্কিং এর একটা বড় সুবিধা কি? ডিভাইস শেয়ারিং। এটা কম্পিউটার নেটওয়ার্কের একটা বড় সুবিধা। এরপরে আরেকটা বড় সুবিধা হচ্ছে ডেটা শেয়ারিং। ধরেন আমি কোনো একটা মুভি ডাউনলোড করছি, সেই মুভিটা এই কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করার কারণে আমি বলে দিতে পারি যে মোমিন স্যার, নাসির স্যার, আপনাদের এই মুভিটা ডাউনলোড করার দরকার নাই, আমি ডাউনলোড করছি, এটা আপনারা দেখতে পারবেন। তাহলে একটা বড় সুবিধা কি কম্পিউটার নেটওয়ার্কিং এর? ডেটা শেয়ারিং, ডিভাইস শেয়ারিং। তো এইখানে কোশ্চেনটা ছিল কম্পিউটার নেটওয়ার্কিং এর মাধ্যমে আপনি ডিভাইস শেয়ার করতে পারেন। যদি আপনি ডিভাইস শেয়ার করেন তাহলে লাভ কি হবে? অর্থ সাশ্রয় হবে। হ্যাঁ, দেখেন জব মেডিসিনের যে প্রিন্টার আছে আমার বাসার কম্পিউটারের সাথে, সেই প্রিন্টারটা শেয়ার করার কারণে, ডিভাইস শেয়ার করার কারণে আমার অর্থ সাশ্রয় হচ্ছে, আমার বাসায় প্রিন্টার কেনার দরকার হচ্ছে না। তারপর হচ্ছে সময় শেয়ারিং। হ্যাঁ, আমি এই যে প্রিন্টার যে কিনতে যাব, আমার সময় নষ্ট হইতো, আমি এখন বাসায় ওই সব টাইমটা ঘুমাইতে পারবো, সময়ের সাশ্রয় হচ্ছে। স্থানের সাশ্রয় হচ্ছে, আমি যদি বাসায় একটা প্রিন্টার কিনতাম তাহলে কি আমার প্রিন্টারটা রাখার জন্য একটা টেবিল রাখতো, স্থানের সাশ্রয় আমার হচ্ছে। তার মানে উপরে সবগুলা। তাহলে কোনো প্রতিষ্ঠানের ডিভাইস ভাগাভাগি করে নেওয়ার সুবিধাটাকে আমরা বলতে পারি এই সবগুলো সুবিধাই হচ্ছে। আর ডিভাইস ভাগাভাগি করার জন্য কি দরকার? কম্পিউটার নেটওয়ার্কিং দরকার। কম্পিউটার নেটওয়ার্কিং কি? একাধিক কম্পিউটারকে পরস্পরের সাথে যুক্ত করা। একাধিক কম্পিউটারকে পরস্পরের সাথে যুক্ত করলে কম্পিউটার নেটওয়ার্ক হবে। কম্পিউটার নেটওয়ার্ক হলে আমরা ডিভাইস শেয়ার করতে পারবো, ডেটা শেয়ার করতে পারবো। এতে আমাদের অর্থ বাঁচবে, সময় বাঁচবে, স্থান বাঁচবে, সবই হবে। ওকে, দেখি। হ্যাঁ, সবগুলা সঠিক উত্তর, রাইট। মোহাম্মদ আবরারের উত্তর সঠিক, নীলার উত্তর সঠিক। ওকে, ফাইন। তাহলে চলেন আমরা পরের কোশ্চেনে চলে যাই। সবার উত্তর সঠিক হচ্ছে। এমআইসিআর এর পূর্ণরূপ কি? এমআইসিআর এর পূর্ণরূপ কি? এটা কিন্তু 2024 সালে আসা জনতা ব্যাংক আরসিরও কোশ্চেন। জনতা ব্যাংকের আরসি পোস্টেরও কিন্তু এই কোশ্চেনটা ছিল, 35তম বিসিএস এর কোশ্চেন। এমআইসিআর এর পূর্ণরূপ কি? এটা আমরা সবাই আসলে পারি। এমআইসিআর এর পূর্ণরূপ কি? খুবই সহজ, এটা আমরা সবাই পারবো। এমআইসিআর এর পূর্ণরূপ কি? এমআইসিআর হচ্ছে একটা ইনপুট ডিভাইস। আর পূর্ণরূপ হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। আচ্ছা, এবং এমআইসিআরটা আমরা ব্যাংকের চেক বইয়ে ব্যবহার করে থাকি। এমআইসিআর কোথায় ব্যবহার করা হয়? ব্যাংকের চেক বুকে। 35তম বিসিএস এর কোশ্চেন হলো মোটামুটি যে কোনো পরীক্ষা আসার মতো কোশ্চেন। এই যে 44তম বিসিএস এর যে কোশ্চেনটা দেখতেছেন, নিচের কোন ডিভাইসটি ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে? কোনটা ইনপুট এবং আউটপুট উভয় ডিভাইস হিসেবে কাজ করে? এটাও যে কোনো পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন। প্রাইমারি পরীক্ষায় আসতে পারে, নিবন্ধনেও আসতে পারে, বড় ছোট সব রকমের পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন। দেখেন, স্ক্যানার এই বাটা হচ্ছে শুধুই ইনপুট ডিভাইস। মাউস এই বাটাও ইনপুট ডিভাইস। প্রজেক্টর এই বাটা কিন্তু আউটপুট ডিভাইস। তাহলে টাচ স্ক্রিন, হ্যাঁ, এটা হচ্ছে বোথ ইনপুট আউটপুট ডিভাইস। কারণ টাচ স্ক্রিন আপনি যেই সময় একটা গান শুনতেছেন সেই সময়ই কিন্তু আপনি তার সাউন্ড বাড়াতে বা কমাতে পারেন, ব্রাইটনেস বাড়াতে বা কমাতে পারেন। এই যে আপনি সাউন্ড বাড়ানো বা কমানোর যে কমান্ড দিচ্ছেন, এটা ইনপুট। ওই সময় কিন্তু ভিডিও অফ হয়ে যায়নি, আপনি ভিডিও দেখতেছেন বা গানও শুনতেছেন। তার মানে আপনাকে যেই মুহূর্তে সে আউটপুট দিচ্ছে ওই মুহূর্তে ইনপুটও নিচ্ছে।
তাই টাচ স্ক্রিন হচ্ছে বোথ ইনপুট আউটপুট ডিভাইস। টাচ স্ক্রিনের মতো মডেম, এই বাটাও কিন্তু বোথ ইনপুট আউটপুট ডিভাইস। তারপর হচ্ছে পাঞ্চ কার্ড, যদিও পাঞ্চ কার্ডের এখন আর ব্যবহার নাই, শুধু ওই বইয়ের পাতাতেই এই নাম উল্লেখ থাকে, বাইরে আসলে কোনো ব্যবহার নাই। প্রথম প্রজন্মের কম্পিউটারে পাঞ্চ কার্ড ব্যবহৃত হতো। তারপরে হচ্ছে মডেম, পাঞ্চ কার্ড, আরো যদি বলি কার্ড রিডার, তারপরে হচ্ছে পেন ড্রাইভ, এরা হচ্ছে বোথ ইনপুট আউটপুট ডিভাইস। আমাদের এই কোশ্চেনের জন্য শুধু টাচ স্ক্রিনটাই আনসার। হ্যাঁ, সঠিক উত্তর ক্যামেরা না, ডিজিটাল ক্যামেরা। যদি আমাদেরকে ক্যামেরার কথা বলে, আমরা ক্যামেরাকে বলবো ইনপুট ডিভাইস। খেয়াল রাখেন, ক্যামেরা অথবা ওয়েবক্যাম যদি বলে, এরা কিন্তু শুধুই ইনপুট ডিভাইস। আর যদি আমাদেরকে কখনো ডিজিটাল ক্যামেরা বলে, ডিজিটাল শব্দটা থাকতে হবে। যদি আমাদেরকে ডিজিটাল ক্যামেরা শব্দটা বলে, তখন আমরা বলবো হ্যাঁ, এই বাটা বোথ ইনপুট আউটপুট ডিভাইস। হ্যাঁ, মডার্ন বোথ ইনপুট আউটপুট ডিভাইস, ঝুমা আক্তার রাইট। কোড রিডার না, কার্ড রিডার। কার্ড রিডার আপনারা তো আসলে ছোট মানুষ, এই জন্য দেখেন নাই কার্ড রিডার। আমরা ছোটবেলায় ব্যবহার করতাম কার্ড রিডার। মেমোরি কার্ড আছে না, ওই মেমোরি কার্ড তো আপনি কম্পিউটারে সরাসরি প্রবেশ করাতে পারেন না, তখন ওই মেমোরি কার্ডটাকে কার্ড রিডারের ভেতরে দিয়ে তারপরে কম্পিউটারে ইউএসবি দিয়ে কানেক্ট করা হতো। এখন আর খুব একটা ব্যবহার আসলে নাই, এজন্য আপনি হয়তো চিনতেছেন না। এরপর কি বলছে, নিচের কোনটি আউটপুট ডিভাইস নয়? আউটপুট ডিভাইস নয় কে? 43তম বিসিএস এর কোশ্চেন, যে কোনো পরীক্ষা আসার মতো। কোনটা আউটপুট ডিভাইস নয়? দেখি কি অবস্থা, কে বলতে পারবেন কোনটা আউটপুট ডিভাইস নয়? এটাও খুবই সহজ। আচ্ছা, মোহাম্মদ আকাশ এখন হচ্ছে কার্ড রিডার ব্যবহার করে। ওকে, ভেরি গুড। তো দেখেন, আমাদের মনিটর কেমন ডিভাইস? আউটপুট ডিভাইস। প্রিন্টার আউটপুট ডিভাইস, স্পিকার আউটপুট ডিভাইস, মাইক্রোফোন হচ্ছে ইনপুট ডিভাইস। মাইক্রোফোন হচ্ছে ইনপুট ডিভাইস, তার মানে এটা ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস নয়। 43তম বিসিএস এর কোশ্চেন হলো, এটা সবাই পারবেন। এরপর দেখেন, মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেওয়ার জন্য কোন ডিভাইস ব্যবহার করা হয়? মুদ্রিত লেখাকে সরাসরি ইনপুট নেওয়ার জন্য কোন ডিভাইসটা ব্যবহার করা হয়? দেখেন, আপনাকে আরেকটু বুঝাই, যারা শুধু প্রাইমারি নিবন্ধন, তার এত না বুঝলেও চলবে, সে আমাকে সঠিক উত্তরটা বলে দেন। আর বিসিএস এর ক্যান্ডিডেট যারা আছেন, তারা আমার কথাগুলো একটু শুনেন, একটু বুঝলে কাজে লাগবে। বিসিএস এবং ব্যাংকে যারা পরীক্ষা দিবেন, তাদের একটু ব্যাখ্যা দরকার আছে। আর যারা শুধু প্রাইমারি নিবন্ধন, তাদের সঠিক উত্তরটা আমাকে দিয়ে দিলেই হবে, যে মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেওয়ার জন্য কোনটা ব্যবহার করবেন। দেখেন, আমার কাছে মুদ্রিত লেখা আছে, ধরেন কোন একটা পেজের ভেতরে, কাগজের মধ্যে আমার মুদ্রিত লেখা এবিসি আছে। ভালো কথা, আমি এই লেখাটাকে ইনপুট আকারে নিতে চাই কোথায়? এই যে কম্পিউটারে। এই কম্পিউটারে ইনপুট আকারে নিতে চাই। ব্যাখ্যা সবার জন্য না, কিন্তু শুধুমাত্র যারা নবম গ্রেডের চাকরি চান, শুধু তাদের জন্য। এই এবিসি লেখাটা আমরা এই কম্পিউটারের ভেতরে নিতে চাই। এখন আপনি তো জানেন যে আপনার কম্পিউটার কাজ করে কেন? কম্পিউটার কাজ করে 0 আর 1 এর উপরে ভিত্তি করে। কম্পিউটার তো তার ভেতরে এ বি নিতে পারবে না, কম্পিউটার এ আর বি সি এদেরকে নিবে 0 আর 1 বানায়। তাহলে আমার এই লেখাটাকে, আমার এই এবিসিডি এইসব লেখাকে 0 আর 1 বানানোর জন্য একটা এক্সট্রা ডিভাইস দরকার, যে আমার মুদ্রিত লেখাকে 0 আর 1 বানাবে, বানায় সে কম্পিউটারের ভেতরে ইনপুট দিয়ে দিবে। তো আমার এই মুদ্রিত লেখা, এই যে মুদ্রিত লেখা কি এবিসিডি, এই যে এবিসিডি এরা কি জিনিস? আপনি যদি নাসির স্যারের কাছে জিজ্ঞেস করেন, শুরুতে নাসির স্যারকে দেখছেন, নাসির স্যারকে জিজ্ঞেস করবেন স্যার এবিসিডি কি, স্যার বলবে বর্ণ। আবার আপনি যদি সাইদুল স্যারকে জিজ্ঞেস করেন স্যার এবিসিডি কি, সাইদুল স্যার কিন্তু বলবে এবিসিডি হচ্ছে লেটার। আবার আপনি যদি মমিনুল স্যারকে জিজ্ঞেস করেন এবিসিডি কি, এই একই এবিসিডি, মমিনুল স্যার কিন্তু বলবে এবিসিডি হচ্ছে ক্যারেক্টার। এবিসিডি কম্পিউটারের ভাষায় কি? ক্যারেক্টার। এখন আমাদের কি দরকার হবে? আমাদের দরকার হবে এইসব ক্যারেক্টার গুলাকে 0 আর 1 বানানো।
এই যে ক্যারেক্টারকে আমরা 0 আর 1 বানাবো, এই ব্যাপারটাকে বলা হয় রিড করা। সেই জন্য আমার যে ডিভাইস দরকার হবে তার নাম হচ্ছে ক্যারেক্টার রিডার। ক্যারেক্টার রিডার। আর এই ক্যারেক্টার রিড করার জন্য দরকার হবে আলো, লাইট, এবং সেই আলোকে বলা হয় অপটিক্যাল। তাহলে দেখেন আমার এই মুদ্রিত লেখাকে আমি কম্পিউটারের ভেতরে ইনপুট দিব, তার জন্য দরকার হবে কি অপটিক্যাল ক্যারেক্টার রিডার বা ওসিআর। হ্যাঁ ঠিক আছে, সবার উত্তর রাইট। এবিসিডি কে কম্পিউটার ভাষায় ক্যারেক্টার বলা হয়। তাহলে আজকে মোটামুটি আজান দেওয়ার কারণে আমরা আজকে 17টা পর্যন্ত রাখলাম। নেক্সট পার্ট 2 আবার স্যার আরেকদিন নিয়ে নিবে। নেক্সট পার্ট 2 আবার আরেকদিন হয়ে যাবে। কেমন লাগলো একটু কমেন্ট করে একটু বলেন তো সবাই। স্যারের ক্লাস কেমন লাগে বলেন। স্যারের পার্ট 2 এরকম ধারাবাহিকভাবে পার্ট 2 পার্ট 3 এরকম ধারাবাহিকভাবে চলতে থাকবে ইনশাআল্লাহ। স্যারের ক্লাস কেমন লাগলো একটু বলেন। হ্যাঁ, ক্লাসটা কেমন লাগলো, স্যারের ক্লাস কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন দ্রুত। আমাদের আজান দিয়ে দিবে, স্যার সময় পাচ্ছিল না আসলে। তারপর আপনাদেরকে আপনারা বলছিলেন স্যার একটা ক্লাস দিয়ে দেন, এই জন্য আমরা দিয়েছিলাম। ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস, সবাই বলতেছিলেন ভেরি নাইস। থ্যাংক ইউ এভরিবডি। আসলে বিসিএস এর ক্লাসটা বিসিএস আজকে ক্লাসটা মূলত বিসিএস এর জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট ছিল। এরকম বিসিএস বলেন, অন্যান্য যে কোনো জব পরীক্ষায় বলেন, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু একটা টপিক হলো আইসিটি, তাই না? তাই সবাইকে একটু বলে দিচ্ছি। সবাই বলছেন ভালো, অনেক সুন্দর লাগলো, ভেরি গুড, ভালো লাগলো স্যার, খুব ভালো, খুব ভালো, থ্যাংক ইউ। এখন যারা এই যে একটু বলে দিই, স্যার আরো ক্লাস হয়, স্যার ক্লাস নেবে, বেসিক ক্লাস নেবে স্যার, কোনো সমস্যা না, পেইড বেসিক ক্লাস নেবে, সব জায়গায় স্যার ক্লাস নেবেন। এবং স্যারের যেহেতু স্যারের গেজেট হলো, স্যারের একটু ট্রেনিংও যেতে হবে, তা ট্রেনিং এর ফাঁকে ফাঁকে শুক্রবার তিনি ফ্রি থাকবেন। ওই শুক্রবার তিনি নেবেন, যেহেতু তিনি একজন ক্যাডার অফিসার এবং তার 6 মাসের ট্রেনিং হলো সাভারে, এই জন্য তিনি বলছেন স্যার আমাকে শুক্রবার দিনকে ক্লাস দিন। স্যারকে শুক্রবার আপনাদের ক্লাস দেবে। ওকে, তা সবাইকে একটু বলেছি যারা বিসিএস কোর্স এখনো যারা ভর্তি হন নাই, 47তম বিসিএস এর লাস্ট ব্যাচ, 47তম বিসিএস একদম লাস্ট ব্যাচ আগামীকাল আমাদের ক্লাস আছে আগামীকাল থেকে। তো এই 47তম বিসিএস এখনো বলে দিচ্ছে আমাদের সারা বাংলাদেশের অফলাইন এবং মিরপুর অফলাইন সহ, একটু সবাইকে একটু বলে দিচ্ছি, অফলাইন কোর্স, অফলাইন পূর্ণাঙ্গ কোর্স ফি একদম বই সহ, কোর্স ফি বই সহ, একদম বই সহ টোটাল হলো আমাদের 7,000 টাকা। কত টাকা? 7,000 টাকা আমাদের অফলাইন, একদম আমাদের সারা বাংলাদেশের সকল শাখায় এটা প্রযোজ্য। আর আমাদের সারা বাংলাদেশের সকল শাখায় অনলাইন কোর্স ফি একদম বই সহ অনলি 3,000 টাকা, অনলি 3,000 টাকা। সাথে কিন্তু বই পাবেন একদম, এক সেট বই পাবেন একদম ফ্রি। হ্যাঁ, একদম কুরিয়ারের যোগে আপনার সেই বইগুলো একদম চলে যাবে আপনাদের সুন্দর মতো, একদম কুরিয়ারে চলে যাবে। খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। ওকে, এই যে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়েছি 019394643। স্যারের বেসিক ক্লাস যদি আপনারা করেন তাহলে ফিদা হয়ে যাবেন যে স্যার কত সুন্দর আইসিটি পড়ান। স্যার ম্যাথেও কিন্তু জোস, স্যার ম্যাথ কিন্তু পাটিগণিতে স্যার কিন্তু অনেক বস, তাই না? ওকে 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 ওকে, স্যার কি বই দেবেন? হ্যাঁ, সব বই দিব, সব বই ফ্রি। আমাদের বিসিএস কোর্সের সাথে নিবন্ধন বলেন, প্রাইমারি বলেন, সকল কোর্সের সাথে আমাদের বইগুলো ফ্রি। বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, আইসিটি, তারপর দৈনন্দিন বিজ্ঞান, এগুলো সব বইগুলো ফ্রি, একদম সব বই। স্যার কেমন আছেন? গুড। আকাশ স্যার কি কি বই দেয় সবাই বললাম। স্যার আগত 20 তারিখ 19তম নিবন্ধন অনলাইন এডমিশন হবে ইনশাল্লাহ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে ওকে, আপনাদের স্যারদের ক্লাস ভালো কিন্তু ম্যানেজমেন্ট খারাপ। আমি আপনাদের 10 থেকে 20তম কেটেছি। আচ্ছা, ম্যানেজমেন্ট থাপ্পড় দিছি একটারে, বুঝছো? থাপ্পড় দিয়ে ঠিক করে ফেলছি, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, একটু হতেই পারে দুই একজন। স্যার নাম্বারে SMS আছে 510 টাকা লাগবে ভাইবা ক্লাসের জন্য, কিন্তু কেন? আচ্ছা, কিসের জানি না। কারো যদি কোনো আশা, একটা জিনিস বলি, কারো যদি আমাদের কোনো আমাদের যদি কোনো সমস্যা থাকে এই নাম্বারে কল দিবেন 01755072190। কেউ যদি কোনো ক্লাস করতে না পারেন বা কোনো বই না পান, ঠিক আছে, তাহলে আমার নাম্বারে কল দিবেন। সরাসরি আমাদের স্টাফদের সাথে কথা, যদি অফিসে না বলে কোনো না পান, কোনো সমস্যা ফিল করলে আমার এই নাম্বারে কল দিবেন। যাদেরকে বলি কোনো সমস্যা ফিল করলে আমাকে এই নাম্বার, যদি কোনো ক্লাস কেটে যায় বা ক্লাস কোনো না করতে পারেন, ক্লাস খুঁজে না পান, বই না পান, আমার এই নাম্বারে কল দেবেন 01755072190। এই নাম্বারে হটলাইন নাম্বার, আমার সাথে সরাসরি কল দেবেন। ওকে স্যার, বিসিএস এ কয়টা বই দেন? বিসিএস এ 5টা বই, 5টা বই ফ্রি, একদম 5টা বই এখানে ছিল, বই 5টা। বিসিএস এর বইটা নিয়ে আসো তো, বিসিএস এর 5টা বই নিয়ে আসো তো ওখান থেকে,
বই 5টা নিয়ে আসো দ্রুত, বিসিএস এর 5টা বিসিএস এর বই নিয়ে আসো ওখান থেকে। স্যার 48তম বিসিএস ব্যাচ চালু করব ইনশাল্লাহ। আমরা 1 তারিখ থেকে 48তম বিসিএস রান করব। আর 1 তারিখ থেকে নভেম্বর 1 তারিখ থেকে 48তম বিসিএস এর নতুন ব্যাচ রান করব। আর এটা 47তম বিসিএস এর সর্বশেষ ব্যাচ। আর কোনো প্রশ্ন, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার মমিন স্যার বললো কি, ও ভাইবার জন্য 510 টাকা লাগবে, এটা ও ভাইবার জন্য, হ্যাঁ ভাইবার কোর্সে যারা ভর্তি হবেন নিবন্ধন ভাইবা, তাদের জন্য 510 টাকা পে করতে হবে। যারা নিবন্ধন ভাইবার পূর্ণাঙ্গ কোর্সে ভর্তি হবেন তাদের জন্য। আর আগামীকাল আমাদের একটা ক্লাস আছে ভাইবার সন্ধ্যা 7টায়। আগামীকাল সন্ধ্যা 7টায় ভাইবা ক্লাস হবে, মনে থাকে যেন। আগামীকাল সন্ধ্যা 7টায় ভাইবা ক্লাস হবে। আগামীকাল সন্ধ্যা 7টায় ভাইবার, ওটা ফ্রি, সবার জন্য মুক্ত। প্রথম ক্লাস একটা না, আমরা 3টা ক্লাস একদম উন্মুক্ত করে দেবো, একদম ফ্রি করে দেবো। ওই 3টে ক্লাসে কোনো টাকা দিতে হবে না। কিন্তু পূর্ণাঙ্গ বেসিক ভাইবার কোর্সে ভর্তি হলে 510 টাকা পে করতে হবে, শুধু 510 টাকা। আর কোনো স্যার বিসিএস এর বইগুলো নিলে কত টাকা দিতে হবে? 1500 টাকা দিতে হবে বিসিএস এর বই। এদিকে দাও তো বইগুলো, গড থ্যাংক ইউ। আচ্ছা যাই হোক, আমাদের যে বিসিএস এর বই, এই যে দেখেন এক সেট বই একদম বিসিএস এর পূর্ণাঙ্গ। এই বইগুলো অনেক ওজন। এই যে বই, এই যে দেখছেন জিকে বই, এই বিসিএস এর জিকে, ম্যাথ, এই বিজ্ঞান, কম্পিউটার, বাংলা, এরপর হলো ইংরেজি। এই টোটাল আপনাদের এই যে 5টা বই, এই হলো বিসিএস এর জন্য 5টা বই, এই 5টা বই। আর যে যদি কারো আর্থিক সমস্যা থাকে, শুধু বই নিতে চান, তাহলে 1500 টাকা দিবেন। অনলি যদি লেকচার শিটগুলো নিয়ে পড়তে চান তাহলে 1500 টাকা পে করবেন। ওকে, অনলি 1500 টাকা। টোটাল অনলাইন কোর্স ফি হলো 3000 টাকা। বিসিএস এর টোটাল অনলাইন কোর্স ফি কত? 3000 টাকা। স্যার আমি 10 থেকে 20 মিনিট ভর্তি আছি, আবার কি ভর্তি হতে হবে? 10 থেকে 20 মিনিট ভর্তি, যদি বিসিএস এ ভর্তি হতে চান তাহলে ভর্তি হতে হবে। স্যার বিসিএস এ 5টা বইয়ের সবগুলো সাবজেক্ট দেওয়া থাকে, সব সাবজেক্ট একদম সব, কোনো সাবজেক্ট মিল নাই। 200 নম্বরের প্রিলি একদম পিএসসি সিলেবাসের আলোকে তৈরি করা একদম, এবং নতুন, একদম নতুন। হ্যাঁ, মাদ্রাসা থেকে কামিল বিসিএস হবে কি হবে? স্যার বিসিএস এর 5টা বই কি সবগুলো সাবজেক্ট? সবগুলো স্যার। বিসিএস এর বইগুলো নিলে কত টাকা লাগে? 1500 টাকা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমাদের নামাজের টাইম হয়ে গেছে। আবার বলতেছি, আমাদের যে হটলাইন নাম্বারগুলো আছে, হটলাইন নাম্বারে কল দিয়া আপনি আপনার ভর্তি নিশ্চিত করবেন। বিসিএস এর আমাদের অফলাইনের কোর্স ফি হলো 7000 টাকা। সারা বাংলাদেশে আমাদের যতগুলো শাখা আছে সকল শাখা এটা প্রযোজ্য। আমাদের পটুয়াখালী, আমাদের বরিশাল, কক্সবাজার, খুলনা, দৌলতপুর, গোপালগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, তারপর হলো বগুড়া, রংপুর, দিনাজপুর ফকিরপাড়া, এবং দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা, এবং মিরপুর 10 কর্পোরেট শাখা, সকল শাখায় এটা প্রযোজ্য যে আমাদের অফলাইন কোর্স ফি অনলি 7000 টাকা, আর অনলাইন কোর্স ফি অনলি 3000 টাকা। এবং সকল কোর্সের সাথে 5টা বই একদম বিসিএস এর ফ্রি। ওকে স্যার, 35 সালে কি 47 পাবো? অবশ্যই পাবা, 35-47 পাবো। 45 বছর তো হয়েই গেছে, বয়স তো 35 হয়ে গেল। স্যার আমি প্রাইমারি কোর্সে ভর্তি আছি, 10 থেকে 20তম গ্রেডে ভর্তি হতে চাই, ক্লাস করব কিভাবে? আপনারা অবশ্যই 10 থেকে 20তম গ্রেডে ভর্তি হতে চান, আপনি আমাদের এই হটলাইন নাম্বারে কল দিবেন, 09399964623। এই নাম্বারে কল দিন, অথবা 01755072190 আমার নাম্বারে কল দিলে হবে। ওকে 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 যাই হোক, এতক্ষণ যারা আমাদের ক্লাসটা করলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আজকে সন্ধ্যা 7টায়। আজকে সন্ধ্যা 7টায় জিকে, সোহেল স্যারের একটা জিকে ক্লাস হবে, ধামাক্কা ক্লাস। অর্থাৎ যারা বিসিএস প্রাইমারি নিবন্ধন পরীক্ষা দেবেন তাদের জন্য একটা ঝাঁকানাকা ক্লাস হবে সন্ধ্যা 7টায় সোহেল স্যারের। ক্লাসটি করার জন্য সবার আমন্ত্রণ রইল, নট নিমন্ত্রণ। ওকে, দেখা হবে আবার সন্ধ্যা 7টায়। আল্লাহ হাফেজ।